রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিত অংশ। আজকে গল্পের তৃতীয় পর্ব। খুব ভোরে ওঠা সুন্দরলালের অভ্যাস। সূর্য সামনের পাহাড়টাকে ভালো করে রাঙিয়ে তোলার আগেই সে ঘরের বাইরের দড়ির খাটিয়ায় এসে বসে। তারপর হয়তো সুর করে তুলসীদাস পড়া শুরু হয় তার। ঘটহ বড়হ বিরোহিণী দুবদাই, গ্রসহ রাহু নিজ সন্দিহি পাই, কোকোশোকপ্রদ পঙ্কজদ্রোহী, অবগুণ বহুত চন্দ্রমা তহি। কিন্তু সীতার বিরহ নিয়ে বেশিক্ষণ সময় কাটাবার জো নেই। সাঁওতাল তাকে গুরু বলে মানতে শুরু করেছে আজকাল। সব কিছু কাজেই তার পরামর্শ ছাড়া এখন আর চলে না। পাহাড় থেকে হরিণের পাল নেমে গম খেয়ে যাচ্ছে, তার কি প্রতিকার? বরকা সাঁওতাল কি এক সাঁওতাল মেয়ের কপালে সিঁদুর লেপে দিয়েছে, অথচ সমাজের আইনে তাদের বিয়ে হতে পারে না। এর কি ব্যবস্থা করা যেতে পারে? অমুকের পায়ের ঘাস 3 মাস ধরে সারছে না, কেউ কি তার কোনো অনিষ্ট করল? এমন অনেক প্রশ্নের মীমাংসাই করতে হয় সুন্দরলালকে। কিন্তু নাঙ্গা বাবার আশীর্বাদের জোর আছে তার উপরে। পশুপতিনাথের মন্দির থেকে লাভ করা সিদ্ধি সহজ কথা নয়। 30 বছর বয়স পেরোনোর আগেই প্রাক্তন পুণ্যের বলে ইহলোক পরলোকের সড়ক পাকা করে নিয়েছে সে। আজও সকালে তিলক সাঁওতাল এসে দেখা দিলে, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বাবা ঠাকুর। প্রকাণ্ড একটা ভাঙের গুলি মুখে পুরে দিয়ে সুন্দরলালের মনটা প্রসন্ন হয়ে উঠল। রামচরিত মানুষ এক পাশে ঠেলে সরিয়ে রেখে প্রশ্ন করলে, কি কথা? তিলক সাঁওতাল গলার আওয়াজ নিচু করে আনলো, তুমি বান মারতে জানো? বান? একটা বিচিত্র হাসিতে সুন্দরলালের চোখ মুখ সমুজ্জ্বল হয়ে উঠল। আমি বান মারতে জানি নে? আমি জানি নে তো জানে কে শুনি? তিলক সাঁওতাল অপ্রতিভ হয়ে বললে, তাই বলছিল। তাই বলছিলি? তাই আবার কি বলবি? সেবার আসামের চা বাগানে এক সাহেবকে মেরে দিলুম না, 3টে দিনও পেরোলো না, মুখে রক্ত উঠে একেবারে হুহু। কাবার হয়ে গেল? বিলকুল খালি বান, ইচ্ছে হলে পিশাচ চালান করতে পারি। তিলক রোমাঞ্চিত হয়ে উঠল। বান মারা কি ভয়ানক! তুমি জানো না, মাটিতে রেখা দিয়ে তোমার মূর্তি আঁকা হয়ে গেল, আর সেই মূর্তির বুকে মেরে দেওয়া হলো মন্ত্রপুত তীর। নিশ্চিন্ত মনে সারাদিন খেতে কাজ করে সন্ধেবেলায় তুমি বাড়ি ফিরছ, হঠাৎ অসহ্য ব্যথা উঠল তোমার বুকে। তারপর কাশির সঙ্গে সঙ্গে তোমার ফুসফুস চিরে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসতে লাগলো। 7টা দিনের ভেতরেই তুমি পুরোপুরি নিকাশ হয়ে গেলে। আর পিশাচ? সে পিশাচ সিদ্ধ, তার অসাধ্য কি আছে? এই সাঁওতাল পরগনার পাহাড়ে পাহাড়ে কত অশরীরী প্রেতাত্মা ছায়ার মতো ঘুরে বেড়ায় কে বলতে পারে? সন্ধ্যার কালো আবরণের তলায় যখন শালের বনগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন তাদের বড় বড় খসখসে পাতার মর্মরে সেই প্রেতাত্মারা নিঃশ্বাস ফেলে যায়। সে নিঃশ্বাস যার গায়ে লাগে, গোড়াকাটা লতার মতো শুকোতে শুকোতে একদিন শেষ আয়ুর বিন্দুটি অবধি তার মিলিয়ে যায় বাষ্প হয়ে। যেদিন রাত্রে পাহাড়ের মাথায় মাথায় ঝড় ওঠে, মহুয়া গাছগুলো উপড়ে পড়ে, রাত চড়া হরিণগুলো অবধি প্রাণের ভয় গমের খেতে নেমে আসে না, সে রাত্রিরে তারা উৎসব করে। সে সময় যদি কেউ একবার ভুল করে ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে পরের দিন তার হাড় মাংসের একটি টুকরো কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত প্রেতাত্মা, এই সমস্ত ভয়ঙ্কর পিশাচেরা সব
সুন্দরলালের হাত ধরা। কাকে মারতে হবে? তিলক চমকে উঠল। সুন্দরলাল হাসছে। হাসিটা মনোরম নয়, কি একটা অজ্ঞাত কারণে সমস্ত মনটাকে সংকুচিত সন্ত্রস্ত করে আনে। ব্যগ্রকণ্ঠে তিলক বললে, ও গায়ের ডোমন মাঝিকে কিছুদিন থেকেই আমার পিছে লেগেছে। বললে বিশ্বাস করবে না বাবা ঠাকুর, ওর তুক মন্তরের চোটে গত মাসে আমার ছেলেটা মরে গেল। তাগড়া জোয়ান ছেলেটা দেখতে দেখতে ছটফটিয়ে মরে গেল। তিলকের চোখের কোণ অশ্রুসিক্ত হয়ে উঠল। গম্ভীর হয়ে গেল সুন্দরলাল। তোর কাজটা করে দেব আমি, পিসার চালান দিয়ে দেব। পরশু শনিবার কয়েকটা ফুল আর সিঁদুর নিয়ে আসবি। আমি 3টে নরমুন্ডু জোগাড় করে রাখবো, তাই দিয়ে পিসাজ পুজো করতে হবে। তাহলে কি হবে জানিস? তিলক ঘাড় নাড়ল। তাহলে রোজ রাত্রিরে সে যখন ঘুমিয়ে থাকবে তখন প্রকাণ্ড একটা কালো পিশাচ এসে চেপে বসবে তার গায়ের উপর। তারপর সেই পিশাচটা তার মুখখানাকে নলের মতো সূচালো করে দিয়ে তার মাথার ভেতর থেকে চো চো করে রক্ত আর ঘিলু শুষে খাবে। তারপর কথাটা অসমাপ্ত রেখে সুন্দরলাল হেসে উঠল। তার বলার ভঙ্গিতে এই সকালের আলোতেও তিলকের মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে আতঙ্কে। দৃশ্যটা সে মনের সামনে কল্পনা করতে লাগলো। যা মাঝি, পরশু আসিস, ফুল আর সিঁদুর যেন মনে থাকে। আর একটা কথা, এরপরে কিন্তু কদিন তোকে গায়ের বাইরে আর কোথাও গিয়ে থাকতে হবে। ডোমনের রক্ত খাওয়া শেষ হয়ে গেলে পিশাচটা আশেপাশে খুঁজে বেড়াবে তোকে, পেলে কিন্তু আর রক্ষা রাখবে না। আর একবার তিলকের আপাদমস্তক নিদারুণ বিভীষিকায় চমকে উঠল। তিলক চলে যাওয়ার পর সুন্দরলাল অনেকক্ষণ বসে রইল নীরবে। সামনে রামচরিত মানসের খোলা পাতাগুলো ফরফর করে উড়ে যাচ্ছে। উড়ন্ত একরাশ কালো কালো পলাতক হরপের মাঝখানে গন্ধমাধবধারী হনুমানের একখানা বীর মূর্তি পলকের মধ্যে উঁকি মেরে গেল। রুড়ো খানিকটা রঙের প্রলেপ। দূরে মাঠের ওপর চড়ছে একদল মহিষ, দুটির গলায় বাঁশের বড় বড় চোঙা বাঁধা। আর সব কিছুর ওপর দিয়েই সকালের রোদ প্রসন্ন একটা দীপ্তিমণ্ডলের মতো উদ্ভাসিত। তত্ত্বচিন্তায় বিভোর হয়ে উঠেছে সুন্দরলালের মন। এমন করে আর চলে না। 2 মাস, মাত্র 2 মাস সময়, অথচ এমন একটু একটু করে এগোতে গেলে গোটা বছরই যে কাবার হয়ে যাবে। ওদিকে সিজন টাইম পেরিয়ে গেলে এসবের কোনোটারই কোনো অর্থ হয় না। চেনা হাসির আকস্মিক একটা বন্যা শুধু কান নয়, সমস্ত মনের ওপরেই যেন ভেঙে আছড়ে পড়ল। নদীর ঢেউয়ের মতো উচ্ছ্বসিত চটুলতায় রাঙা কাঁকড়ের পথ বেয়ে একদল মেয়ে এগিয়ে আসছে। দিকে দিকে বসন্তের বিহ্বল মদিরতা, আর তার মাঝখানে এরা যেন পরিপূর্ণ পান পাত্র। হাতে ছোট ছোট ঝাঁপিগুলি ভরে মহুয়া কুড়িয়ে নিয়েছে, আর খোপায় জড়িয়েছে পত্রপল্লবে সমৃদ্ধ একগুচ্ছ নাগকেশরের ফুল। সুন্দরলালকে দেখেই থমকে দাঁড়ালো মেয়েরা। নিজেদের ভেতরে কিছুক্ষণ কি সতর্ক আলোচনা চলল তাদের। সুন্দরলালকে তারা ভয় করে, কিন্তু তার চারদিক দিয়ে অতীন্দ্রিয় রহস্যের যে ঘন একটা কুয়াশা ঘেরা, তাদের কৌতূহলী মন মাঝে মাঝে সেই কুয়াশার ভেতরে প্রচ্ছন্ন জগৎটাকে আবিষ্কার করতে চায়। বধূনি ইতস্তত করছে, কিছু যেন একটা বলবার আছে তার। অত্যন্ত বিপন্ন মুখে আঙুল দিয়ে গলার উপর হাঁসুলিটা খুঁড়তে লাগলো সে। একটি মেয়ে আলগাভাবে তাকে ধাক্কা দিলে যেন তাদের সকলের কাছেই বধূনি কি একটা কৌতুক এবং কৌতূহলের বস্তু হয়ে উঠেছে। সুন্দরলালের চোখে মুখে অতি প্রকট তীক্ষ্ণতা। কিরে বধূনি,
কিন্তু বধূনিকে কিছু আর বলতে হলো না। বাঁধ ভেঙে উচ্ছ্বসিত কলতরঙ্গে যেন বেরিয়ে এলো জোয়ারের জল। হাসির দোলায় মেয়েদের পরিপূর্ণ অপরূপ তনুশৈষ্ঠব ছন্দময় হয়ে উঠল। সুন্দরলালের মনে হলো কামনার যেন শানিত খানিকটা কালো আগুন দেহ প্রদীপগুলোতে উঠল শিখায়িত হয়ে। এত হাসছিস যে? সুন্দরলালের চোখ দুটো নির্লজ্জভাবে ঘুরতে লাগলো বধূনির সর্বাঙ্গকে বিশ্লেষণ করে। এ দৃষ্টি হয়তো শরীরের কেবল বাইরেটাকে দেখছে না, হয়তো তীক্ষ্ণ একটা সন্ধানী আলো ফেলে বধূনির মনটাকেও দেখে ফিরছে। এ যোগীর দৃষ্টি, ভোগীর নয়। বধূনির সাহসের যেটুকু অবশিষ্ট ছিল সুন্দরলালের দ্বিতীয় প্রশ্নে তাও যেন মিলিয়ে গেল নিঃশেষ হয়ে। মেয়েদের হাসি দ্বিগুণ হয়ে উঠল। পরক্ষণেই রূপের প্রখর বিদ্যুৎ ছড়িয়ে দিয়ে তারা পথের ওপর দিয়ে এক ঝলক দক্ষিণা বাতাসের মতো বয়ে গেল। সুন্দরলাল হাঁ করে তাদের দিকে তাকিয়ে রইল। 2 মাস মাত্র সময়, কিন্তু 2টি দিন মাত্র বেশি দেরি হয়ে গেলে সত্যিই কি আর ক্ষতি হবে? বাগানে অনেক মেয়ে আছে, কিন্তু বধূনির জুড়ি নেই। সুন্দরলালে দুটো চোখে যেন গোখরো সাপ উঁকি মারতে লাগলো। সাহেব ভালো জিনিসের কদর বোঝে, 2 দিন বিলম্ব তার কাছে কিছুই নয়। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 4র্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।